গুড ইভিনিং বন্ধুরা, আজ 17 জানুয়ারি শনিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: তালিকায় ৭৫,০০০ যুবকের নাম, ৬ ফেব্রুয়ারি তারা লাভ করবেন টাকা। এবার রাজ্যের যুবকদের অ্যাকাউন্টে ২ লাখ টাকা করে দেবে রাজ্য সরকার। ২ লাখ টাকা করে লাভ করবেন সব যুবক। আত্মনির্ভর অসম প্রকল্পের অধীনে এই টাকা লাভ করবেন তারা। প্রথম কিস্তিতে তাদের দেওয়া হবে ১ লাখ টাকা। ব্যবসা বাণিজ্য করার জন্য এই টাকা দেবে সরকার। প্রথম কিস্তির ১ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হবে। তার পরবর্তী কিস্তিতে আরও ১ লাখ টাকা করে দেবে রাজ্য সরকার, অর্থাৎ মোট ২ লাখ টাকা করে পাবেন। ইতিমধ্যে রাজ্যের ৭৫,০০০ যুবকের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি তারা সবাই ১ লাখ টাকা করে লাভ করবেন। সরাসরি যুবকদের অ্যাকাউন্টে আসবে ১ লাখ টাকা। ভোটার তালিকা থেকে সংখ্যালঘু মানুষের নাম কাটলেই হবে বিপদ। এনআরসিতে অন্তর্ভুক্ত হওয়া কোনো মানুষের নাম কাটা যাবে না। ভোটার তালিকা থেকে নাম কাটা হলে আদালতে যাব, এমন হুমকি দিয়েছে অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ আমসু। তারা জানিয়েছে, সরকার বর্তমানে এসআর প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যালঘুদের নাম ভোটার তালিকা থেকে কাটার ষড়যন্ত্র করছে। তবে ভোটার তালিকা থেকে যদি সংখ্যালঘু মানুষের নাম কাটা যায় তাহলে হবে বিপদ। এনআরসিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সকলের নাম ভোটার তালিকায় থাকতেই হবে। যদি এরপরও ভোটার তালিকা থেকে সংখ্যালঘু মানুষের নাম কাটা যায় তাহলে আদালতে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে আমসু। উল্লেখ্য, বর্তমানে এসআর প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যে ভোটার তালিকার সংশোধনী চলছে। কিছুদিন পরেই প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। মহারাষ্ট্রের পুর নির্বাচনের ফলাফল গেরুয়া শিবিরকে বিপুল স্বস্তি দিলেও রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এলো মিম। ২০২৬ সালের মহারাষ্ট্র পুর ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট একচেটিয়া দাপট দেখিয়ে অধিকাংশ পুরসভার কৃতিত্ব প্রতিষ্ঠা করেছে। কিন্তু এই জয়ের মাঝেই যে বিষয়টি গেরুয়া শিবিরকে ভিতরে ভিতরে ভীত এবং সতর্ক করে তুলেছে তা হলো আসাদুদ্দিন ওয়েসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন অথবা সংক্ষেপে মিমের অভূতপূর্ণ উত্থান। নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। মোট ৯৫টি আসনে জয় পেয়েছে দলটি, যে মহারাষ্ট্রের নগর রাজনীতিতে মিমের ইতিহাসে এক বড় মাইলফলক। বিশেষ করে মুম্বাইয়ের মতো মেগা সিটিতে একাধিক ওয়ার্ডে জয় পেয়ে শক্ত ভিত তৈরি করেছে ওয়েসির দল। সামাজিক সুরক্ষা পরিষেবা ইপিএফ অথবা সরকারি স্বাস্থ্য বীমা কর্মসূচি ইএসআইয়ের ঊর্ধ্বসীমা বাড়ানো থেকে মাসে কর্মী পিএফের ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধি করা, রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে এবারের সাধারণ বাজেটে একগুচ্ছ ঘোষণার পথে হাঁটতে চলেছে মোদী সরকার। শ্রম মন্ত্রকের শীর্ষ সূত্রে খবর, বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানের কর্মীদের ইপিএফ এবং ইএসআই পরিষেবা প্রাপ্তির জন্য মাসে বেতনের ঊর্ধ্বসীমা বেড়ে হতে পারে সর্বোচ্চ ৩০,০০০ টাকা। বর্তমানে ইপিএফ এবং ইএসআইয়ের ক্ষেত্রে বেতনের এই ঊর্ধ্বসীমা মাসে যথাক্রমে ১৫,০০০ এবং ২১,০০০ টাকা। অন্যদিকে মাসে ইপিএফের ন্যূনতম পেনশনের পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা। সার্বিক বিষয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তত্ত্বাবিজ্ঞ মহল। এই মুহূর্তে দেশের যে সমস্ত সরকারি সংস্থা প্রতিষ্ঠানে কমপক্ষে ২০ জন কর্মী আছেন সেই সংস্থাগুলি ইপিএফের আওতাভুক্ত হয়। বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানে ন্যূনতম ১০ জন কর্মী থাকলে সেগুলি ইএসআইয়ের অধীনস্থ হয়। কর্মীদের মধ্যে যারা মাসে সর্বাধিক ১৫,০০০ টাকা পর্যন্ত বেতন পান তারা বাধ্যতামূলকভাবে ইপিএফ পরিষেবা পান। একইভাবে বেসরকারি প্রতিষ্ঠানের যেসব কর্মী মাসে সর্বোচ্চ ২১,০০০ টাকা পর্যন্ত বেতন পান তারা বাধ্যতামূলকভাবে ইএসআইয়ের আওতায় থাকেন। ইরানে সামরিক অভিযান করতে পারে আমেরিকার বাহিনী। একাধিকবার তা নিয়ে সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজে প্রকাশ্যেই সেই অভিযানের সম্ভাবনার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমেরিকা সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। ইরান সম্বন্ধে সুর কিছুটা নরম করেছেন ট্রাম্প। এই সংক্রান্ত তার শেষ পোস্টেই তিনি ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের মুখে শোনা গেছে ইরানের প্রশংসা, যা অতি দুর্লভ।
সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে কঠোর দমন নীতি প্রয়োগ করেছে ইরান। অভিযোগ, বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। হাজার হাজার প্রতিবাদী নাগরিককে বন্দী করে রাখা হয়েছে। তেহরান জানিয়েছিল এই সমস্ত বন্দীর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। পাল্টা ট্রাম্পও তা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। শুক্রবার সমাজ মাধ্যমে ট্রাম্প জানান, ইরান মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সেই কারণে তেহরানকে তিনি ধন্যবাদও জানিয়েছেন। লিখেছেন, ইরানের নেতৃত্ব সমস্ত মৃত্যুদণ্ড বাতিল করেছে। বৃহস্পতিবার 800-র বেশি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। ইরানের এই সিদ্ধান্তকে তিনি শ্রদ্ধা করেন। এবার খরচ বাড়বে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অথবা SBI একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে, যার ফলে মোবাইল অ্যাপ অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিস ব্যবহার করা কিছুটা ব্যয়বহুল হবে। এই নতুন নিয়ম আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। পরিষেবা এর আগে SBI গ্রাহকরা অনলাইন MPS ট্রান্সফার বিনামূল্যে ব্যবহার করতে পারতেন, তবে নতুন নিয়ম অনুযায়ী বড় অঙ্কের টাকা পাঠাতে হলে ফি দিতে হবে। উল্লেখ্য, এই পরিবর্তিত নিয়মের প্রভাব সাধারণ গ্রাহকদের উপর খুব বেশি পড়বে না, কারণ এর মাধ্যমে 25,000 টাকা পর্যন্ত পাঠানো আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। 25,000-এর বেশি টাকা পাঠানো হলে একটা চার্জ কেটে নেবে SBI। SBI-এর নতুন নিয়ম অনুযায়ী কোনো গ্রাহক যদি অনলাইন চ্যানেলের মাধ্যমে 25,000 টাকার বেশি লেনদেন করেন তবে তাকে একটি ফি দিতে হবে। কবে বেছে নেওয়া হবে দলের সর্বভারতীয় সভাপতি, সেই সময়সূচি জানিয়ে দিল বিজেপি। ওই পদের জন্য মনোনয়ন জমার দিন 19 জানুয়ারি এবং নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে পরের দিনই, অর্থাৎ 20 জানুয়ারি। সংবাদ সূত্রে খবর, কোনো বিরোধিতা ছাড়াই সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হতে চলেছেন বিজেপির বর্তমান কার্যকরী সভাপতি নীতিন নবীন, কারণ অন্য কারো এই লড়াইয়ে থাকার সম্ভাবনা প্রায় নেই। বিজেপির কেন্দ্রীয় রিটার্নিং অফিসার কে লক্ষ্মণ দলের সাংগঠনিক নির্বাচনের যে সময়সূচি প্রকাশ করেছেন সে অনুযায়ী দলীয় সভাপতি পদের নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে 19 জানুয়ারি দুপুর 2টা থেকে 4টার মধ্যে। একই দিনে সন্ধ্যা 5টা থেকে 6টার মধ্যে মনোনয়ন প্রত্যাহারও করা হবে। ওই দিন 4টা থেকে 5টার মধ্যে মনোনয়ন স্ক্রুটিনি করা হবে। যদি নির্বাচনের প্রয়োজন পড়ে তাহলে তা হবে 20 জানুয়ারি। একই দিনে দলীয়ভাবে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।